সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, আপনাকে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্বাগত এবং শুভ সকাল। আমরা আলোচনায় যাওয়ার আগে প্রথমেই পত্রিকারগুলো শিরোনামগুলো দেখে নিই। আমার কাছে প্রথমেই আছে প্রথম আলো। পুলিশের গুরুত্বপূর্ণ অনেক পথ ফাঁকা, প্রভাব পড়েছে কাজেও। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে এবার আনন্দ শোভাযাত্রা। দৈনিক ইত্তেফাক, বাড়তি শুল্ক স্থগিত করার পরও বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা। ঢাকা আরিচা মহাসড়কে থামছে না বাস ডাকাতি। সমকাল হেডলাইন করেছে দলীয় কোন্দলে ৮ মাসে ৫১ নেতাকর্মী নিহত। মার্কিন পণ্যে ১২৫% শুল্ক বসিয়ে পাল্টা আঘাত। বাংলাদেশ প্রতিদিন, সমমানদের আসন ছাড়বে বিএনপি। শীতল হচ্ছে মার্কিন চীন সম্পর্ক। যুগান্তর, সেই ৭ গোপন চুক্তি ভারতের কাছে তাজউদ্দিনের দেশ বিক্রির দাসখত। এবার বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার নাম বদল। স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি পেট্রোবাংলার। হেডলাইন করেছে বণিক বার্তা। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা। দ্য ডেইলি স্টার, কট ইন টক্সিক গ্রিপ অফ ল্যান্ডফিল। মঙ্গল শোভাযাত্রা রিনেমড টু আনন্দ শোভাযাত্রা। শামীম, আমরা সবগুলো হেডলাইন দেখার চেষ্টা করলাম। তো যেই হেডলাইন সবগুলো পত্রিকায় আমরা খেয়াল করলাম যে হচ্ছে এবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। তো এই বিষয়ে আপনার কি মতামত? প্রথমেই বলি যে সংবাদ সম্মেলন গতকালকে হয়েছে। সাংবাদিকেরা প্রশ্ন করেছিল যে নাম কেন পরিবর্তন হলো, তো সেখানে বিভিন্ন উত্তর এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনিও বলেছেন যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়নি, আগের নামে ফিরে যাওয়া হয়েছে। অর্থাৎ ১৯৮৯ সালে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নামে ছিল। তারপর থেকে এরশাদের পতনের পর থেকে কিন্তু এই নামেই হয়ে আসছিল। তারপরে ২০০০ সালের পরে কিন্তু সে নাম আবারও পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা করা হয় এবং পহেলা বৈশাখে আমরা প্রতি বছর দেখি যে নববর্ষের প্রথম সকালে অশুভ শক্তিকে বধ করার জন্য মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা যে বিভাগ আছে সেই বিভাগের শিক্ষার্থীরা কিন্তু মঙ্গল শোভাযাত্রা তারা প্রতি বছরই তারা পহেলা বৈশাখে প্রথম প্রহরে আমরা দেখেছি তারা কিন্তু এটি উদযাপন করে। কিন্তু এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, এবার একটু পরিবর্তন আনা হয়েছে এবং তাদের কর্মসূচিতে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পেরেছি। এবার দেখেছি যে প্রায় ২৮টি দেশের প্রতিনিধিকে তারা দাওয়াত করেছে এবং তারা রাজনৈতিক এবং ঐতিহ্যসহ বিভিন্ন বিষয় তারা এই পহেলা বৈশাখে কিন্তু তারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এবং তারাও কিন্তু তুলে ধরবেন। এর আগে কিন্তু এত বিদেশিকে আমরা আমন্ত্রণ জানানো দেখিনি এবং যারা আয়োজক কমিটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ তারা বলেছে যে এবার ২৮ থেকে ৩০টি দেশের প্রতিনিধিরা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এবং নাম পরিবর্তনের যে বিষয়টি আলোচিত হচ্ছে সে বিষয়টি তারা বলেছেন যে এটি আগের নামেই ফিরে যাওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় যে এবারে চারুকলা বিভাগ থেকে যারা আয়োজক করছেন আয়োজক কমিটি থেকে বলা হয়েছে যে এবার বেশ কিছু আমরা প্রতি বছর দেখি বেশ কিছু মোটিভ তৈরি করা হয়, বেশ কিছু মেসেজ দেওয়া হয় নববর্ষকে ঘিরে। এবারও বেশ কিছু মেসেজ দেওয়া হচ্ছে এবং ৩৬শে জুলাই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেই জুলাই গণ অভ্যুত্থানের বেশ কিছু মোটিভ ইতিমধ্যে তৈরি করা হয়েছে। থাকবে বাঘের মুখাকৃতি, থাকবে ইলিশের মুখাকৃতি এবং তারা ধারণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা যারা আয়োজন করেছেন তারা ধারণা করছেন যে পহেলা বৈশাখে সার্বজনীন হবে এবং সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ চত্বর এবং যেটি মঙ্গল শোভাযাত্রা নামে প্রতি বছর হতো সেটি এবার পহেলা বৈশাখ আনন্দ শোভাযাত্রা নামে তারা নামকরণ করেছে। তো নাম পরিবর্তনের ফলে কি মানে বাহ্যিক কোনো পরিবর্তন আসবে? নাম পরিবর্তনের ফলে তারা বলেছে যে প্রতি বছর যেভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয় চারুকলা বিভাগের পক্ষ থেকে এবারও সেভাবে উদযাপন করা হবে, কিন্তু নামের একটি পরিবর্তন এসেছে এবং মোটিভ যেগুলো থাকে আমরা দেখেছি প্রতি বছর বড় বড় মোটিভ তৈরি করা হয়। এবারে মোটিভে আমরা দেখেছি যে ফ্যাসিস্টের প্রতিকৃতি এবং পাশাপাশি ইলিশ এবং আমরা দেখেছি যে বাঘের প্রতিকৃতি, মানে মোটিভগুলো আমরা দেখেছি পরিবর্তন হবে এবং জুলাই গণ অভ্যুত্থান যেটি হয়েছে সেটিকে অগ্রাধিকার দিয়ে এবারে পরিবর্তনটা আনানো হয়েছে। এছাড়া আগের গতানুগতিক যেভাবে পালন করা হয় সেভাবেই তারা শোভাযাত্রাটা করবেন।
হ্যাঁ, আমরা আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছি যে বিশ্বে একটা শুল্ক যুদ্ধ চলতেছে। তো এই যুদ্ধে মেইন ক্যারেক্টার হিসাবে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র ও চীন, তারা পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে। তো এই যুদ্ধ মানে আর কতদূর আগাবে বা এর সামনে ভবিষ্যৎ কি, যে শুল্ক আরোপের যে যুদ্ধটা চলছে? ভবিষ্যৎ আসলে ডিপ্লোম্যাটিক বিষয়, কিন্তু এখন যেটি মূলত আলোচনায় আসছে যে যুক্তরাষ্ট্র যখন শুল্ক আরোপ করেছে চীনের উপরে 145% সম্ভবত শুল্ক আরোপ করেছে, চীনও কিন্তু পাল্টা 135% শুল্ক আরোপ করেছে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে কিন্তু চীন ছাড়া সব দেশের শুল্ক কিন্তু 90 দিনের জন্য প্রত্যাহার করেছে। এবং চীনও কিন্তু তারা পাল্টাপাল্টি অবস্থানে আছেন। এটি আসলে সমাধান খোঁজার জন্য আসলে সমাধান কতটুকু হবে এটি আসলে সময় বলে দেবে, কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে শুল্ক আরোপের ফলে কিন্তু দুই দেশের মধ্যে যে বৈরিতা সেটি কিন্তু আরো বাড়ছে। এতে মানে আন্তর্জাতিক বাণিজ্যে কেমন প্রভাব পড়তে পারে বা বাংলাদেশের সুবিধা অসুবিধা কি হতে পারে? আন্তর্জাতিক বাণিজ্যেও ভালো রকমের প্রভাব পড়তে পারে, কারণ দুই দেশের মধ্যে যখন সম্পর্ক খারাপ হয় তখন তো অন্যান্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে যদি দুই দেশ একসঙ্গে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যায়, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ এবং যারা মূলত যেই দেশ বিনিয়োগ করে তারা হয়তোবা সুবিধা পেতে পারে, কিন্তু যখন বৈরিতা বাড়বে তখন অন্য দেশে ক্ষতিগ্রস্ত হবে। তবে 90 দিনের জন্য যে শুল্ক প্রত্যাহার করেছে, এটি আসলে 90 দিন পরে যদি আবার শুল্ক আরোপ করে সেক্ষেত্রে তো আবার প্রভাব পড়বেই বাংলাদেশ সহ অন্যান্য দেশে। আর বাংলাদেশ এ থেকে মানে কি সুবিধা অসুবিধা পেতে পারে এই শুল্ক আরোপের যুদ্ধে? শুল্ক আরোপের এখন যেহেতু শুল্ক প্রত্যাহার করেছে, বাংলাদেশে এখন যে সুবিধা সেটি হচ্ছে যে বাংলাদেশের যে ঋণগুলো আছে সেটা আস্তে আস্তে পরিশোধ করতে পারবে। এবং আইএমএফ আপনি নিশ্চয়ই জানেন, চতুর্থ পঞ্চম কিস্তির জন্য তারা কিন্তু অলরেডি ঢাকায় অবস্থান করছে। এটি আসলে একটি সমাধানে আসতে পারে চতুর্থ পঞ্চম কিস্তির ক্ষেত্রে। পাশাপাশি বাংলাদেশের যে বৈদেশিক যে ঋণগুলো আছে সেই ঋণগুলো হয়তোবা ক্ষেত্রে পরিশোধের ক্ষেত্রে কিছুটা সুবিধা তো পাবেই। পাশাপাশি জিনিসপত্রের যে বাড়তি দাম, সেই বাড়তি দামে আপাতত হয়তোবা স্বস্তি আসতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্য সময় আবার আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।